হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শুধু তোমাদের মজা দেওয়ার জন্য অনেক কষ্ট করে আবারও একটি নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই চমৎকার হতে চলেছে। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় চলে যাই। কাকিমা বৌদিকে খুঁজতে গুদাম ঘরে চলে এসেছে। আর তখন আমি বৌদির কাছে আছি। কাঠের ফাঁক দিয়ে দেখতে পেলাম কাকিমা এদিক ওদিক বৌদিকে খুঁজল। তারপর বৌদিকে না দেখে বেরিয়ে গেল। কাকিমার পায়ের আওয়াজ মিলিয়ে গেল। আর তখন বৌদি বলল, দেখেছ ঠাকুরপো, আর একটু হলে ধরা পড়ে গেছিলাম। ধরা পড়লে কি কেলেঙ্কারি হতো বুঝতে পারছ। সত্যি বলতে আমিও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তবুও বৌদিকে সাহস দিয়ে বললাম, কি যে বল না বৌদি, আমরা যে জায়গায় দুজন আছি, কাকিমা কেন? কাকিমার বাপ আসলেও আমাদের কখনো খুঁজে পেত না। এখন তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, আর আমি কিছুক্ষণ পরে আসছি। বৌদি কাপড় আর চুল ঠিক করে গুদাম ঘর থেকে বেরিয়ে গেল। বৌদির চলে যাওয়ার পর গুদাম ঘরটা আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করলাম। রান্নার কাঠের পাশাপাশি অনেক পুরাতন জিনিস আছে এই গুদাম ঘরে। একটা ভাঙ্গা খাটও দেখতে পেলাম। গুদাম ঘরের এক কোণায় পড়ে আছে। খাটটা মাটিতে নামিয়ে কন্ডিশন দেখার চেষ্টা করলাম। খাটের কন্ডিশন ভালো না, তবে কাজ চালানোর মতো ঠিকঠাক আছে। আমি ঠিক করে ফেললাম এই গুদাম ঘরেই মাকে নিয়ে এসে আমার স্বপ্ন পূরণ করব। আজ ছোট কাকির নাকের ডগায় বৌদিকে দিলাম, অথচ কাকিমা বুঝতেও পারল না। এর চাইতে নিরাপদ জায়গা আর হতে পারে না। এখন যেভাবেই হোক মাকে এখানে নিয়ে আসতে হবে। বৌদি চলে যাবার 10 মিনিট পর আমি বাড়িতে ঢুকলাম। এই সময়টা বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম। আসলে তাড়াহুড়ো করে মনের স্বপ্ন মিটল না। সকালে স্নানের সময় মাকে দেখার পর থেকে একটা ঘোরের মধ্যে ছিলাম। মা ছেলের স্বাভাবিক সম্পর্ক বারবার ভুলে যাচ্ছিলাম। পূজনীয় মাকে এক অপ্সরা নারী ছাড়া কিছুই চিন্তা করতে পারছিলাম না। নিজেকে থামাবার শত চেষ্টা যেন বিফল হয়ে যাচ্ছিল বারবার। আজ সকালে বড় কাকার কিছু অতিথি আসার কথা ছিল। সকাল পেরিয়ে দুপুর হলেও তাদের কোনো খবর নেই। দুপুরের শেষ দিকে মা আর কাজল দিদিকে পুকুর ঘাটে গোসল করতে দেখলাম। মা যখন পুকুর ঘাট থেকে উঠে এলো তখন আমি চিলেকোঠায় বসা। তাদের সম্পূর্ণ স্নান দেখে মনের মধ্যে স্বপ্ন জাগতে থাকে। রাতে সবার সাথে খেতে বসলাম। আমাদের খাওয়া মাঝামাঝি হলে শুনতে পাই কিছু অতিথি এসেছে। বড় কাকার যে বিজনেস পার্টনারদের আজ সকালে দেখা করার কথা ছিল, এরা হলেন তারা। এনারা সকালে এসে পৌঁছাতে পারেননি কারণ রাস্তায় নাকি গাড়ি খারাপ হয়ে যায়। সেটা ঠিক করে রওনা দিতে একটু দেরি হয়ে যায়, ফলে তারা সাভারের জ্যামে আটকা পড়ে। কিন্তু অসময়ে আসায় বড় কাকা তাদের সাথে এখন বৈঠক করতে পারবেন না। তাদের জন্য আজ রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে বললেন। কাজ হবে সকালে। অনাকাঙ্ক্ষিত এই অতিথিদের থাকার ব্যবস্থা করতে গিয়ে একটা ঘর কম পড়ে গেল। ঠিক হলো আজ রাতের জন্য আমি অন্য কোনো ঘরে ঘুমাব। আমি মনে মনে মামনি বা বৌদির সাথে ঘুমানোর প্রার্থনা করতে থাকলাম। কিন্তু শুনতে পাই মা আর আমাকে এক ঘরে থাকতে হবে। খাওয়া শেষ করে রাত কাঁচা থাকতে আমি ঘরে চলে গেলাম। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। কোনোভাবেই নিজের ভেতর ওসব জাগতে দিতে চাচ্ছিলাম না। মায়ের সাথে আগে অনেক থেকেছি, ঘুমিয়েছি অনেক রাত। তবে আজ রাতের ব্যাপার আলাদা। জ্বরের রাতের পর থেকে কিছু একটা বদলে গেছে আমার ভেতরে। স্বাভাবিক সম্পর্ক চিন্তা করতে পারছি না কেন যেন। মা হাতের কাজ শেষ করে ঘন্টা খানেক পর ঘরে আসলো। আমি মোবাইল ঘাঁটছিলাম। মা এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর একটা নতুন শাড়ি পরে বের হলো। মায়ের এই রূপ দেখে আমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আরো কঠিন হয়ে পড়ে। নিজের ভেতরের এক পাশবিক পুরুষ সত্তা জেগে উঠতে থাকে। সে সত্তা মায়ের দেহ আর রূপ আমার চোখ দিয়ে নিংড়ে নিতে থাকে। সন্তান সত্তা আর পুরুষ সত্তার ভেতর এক যুদ্ধ চলতে থাকে। আমার হাতে মোবাইল দেখে মা বলল, রাত জেগে আর মোবাইলে দেখিস না, ঘুমিয়ে পড়ো। নতুন শাড়িতে মাকে অসম্ভব সুন্দরী লাগছিল। কিন্তু এ সময় শাড়ি বদলানোর কারণ বুঝতে না পেরে মাকে প্রশ্ন করি, এ সময় শাড়ি বদলাতে গেলে যে? আর বলিস না, তোর বড় কাকি থাল বাসন ধুতে গিয়ে শাড়িতে তরকারি ফেলে দিল। ওই শাড়ি তো আর পরে থাকতে পারি না। এই শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে মা। ও মা, তাই নাকি? এটা তো অনেক পুরাতন শাড়ি। শাড়িটা কে পরেছে দেখতে হবে না?
আমার মা তো বিশ্বের সেরা সুন্দরী। তোমাকে সব কাপড়েই সুন্দর লাগে। মা পাশে এসে বসল। আজ হঠাৎ মাকে এত সুন্দরী লাগছে কেন? কোনো মতলব আছে নাকি? মতলব আছে, এবং সেটা খুব ঘৃণিত। আমি পেটের কথা পেটে রেখে বললাম, কি মতলব থাকতে পারে তুমিই বল, সেটা তুই ভালো জানিস বাপু। দেখি আমাকে শুতে দে। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি গেছে। হ্যাঁ, সে তো হবেই। বাড়িতে যতজন লোক, সবার জন্য রান্নার কাজ করতেই তো বেলা শেষ হয়ে যায়। চাকরের কি দরকার? নিজেরাই তো সব কাজ নিতে পারি। হ্যাঁ, তাই তো। বউগুলোকে বিনে পয়সায় চাকরের মতো খাটাতে পারলে তো কাকাদের লাভই। তুই কাকাদের উপর খেপলি কেন রে? খেপলাম কোথায়? তোমার পা টিপে দেব মা? ওমা, আমার ছেলের সুমতি হল দেখছি। এই তুই সত্যি করে মতলবটা বলতো। আহ মা, তুমি তখন থেকে কি মতলব মতলব শুরু করলে বলতো? বলা নেই কওয়া নেই আমাকে সুন্দরী বলছিস, হুট করে আমার সেবা করতে চাচ্ছিস। ব্যাপারটা কি? ব্যাপার কিছু না। আমি জ্বরে পড়লে তুমি সেবা করেছিলে, সেখানে তোমার কি মতলব ছিল বল শুনি? ওমা, মতলব থাকবে কেন? তুই আমার ছেলে, তোর অসুখে সেবা করব না আমি? তুই ছাড়া আমার আর আপন কে আছে? আমিও তো তাই বলছি। তুমি ছাড়া আমার আর আপন কে আছে? তোমাকে যে অসম্ভব ভালোবাসি। মা ইমোশনাল হয়ে পড়ে আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মায়ের ছোঁয়া পেয়ে এ সময় পরাজিত হয় আমার সন্তান সত্তা। তখন আমি এক অন্য আমি হয়ে যাই। তীব্র লালসায় মাকে ধরি। কিছুক্ষণ পর মা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে হামি দিল। মায়ের চোখে কান্নার জল। আমি হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দেই। মাকে বলি, তোমার জন্য আমি আছি মা। তোমার কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। তোমার সব চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব। মা হাসার চেষ্টা করে বলল, আমার ছেলে দেখি বড় হয়ে গেছে। মায়ের দুঃখ কষ্ট বুঝতে শিখেছে। কিন্তু আমার কোনো ভয় নেই, দুঃখও নেই। আর নতুন করে চাওয়া পাওয়ারই বাকি থাকতে পারে। আমি গম্ভীর হয়ে মায়ের হাত ধরে বললাম, তুমি সব সময় মানিয়ে নিয়েছ। বাবা তোমার প্রতি দিনের পর দিন যে অবিচার করেছে তা আর কেউ না জানুক, আমি জানি। আমার কাছে লুকানোর কিছু নেই। মা বিব্রত হয়ে আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর বাবা আমার সাথে কি অবিচার করল? সংসারে একটু আধটু মনোমালিন্য হবে, এটাই তো স্বাভাবিক। তোর বাবা একটু রাগী জানি, কিন্তু সে মানুষ খারাপ না। আমি মায়ের একটা গালে হাত দিয়ে বললাম, আমার জন্মের পরে বাবা তোমাকে ছুঁয়ে দেখেছে কি আদৌ? দিনের পর দিন তুমি বাবাকে পাবার জন্য বিছানায় ছটফট করতে। মা লজ্জা পেয়ে যায় আমার লাগামহীন নির্লজ্জ কথা শুনে। গাল থেকে আমার হাত ঝটকা মেরে ছাড়িয়ে আমাকে ধমক দিয়ে বলল, কি সব আজেবাজে কথা বলছিস? তোর মুখে কি লাগাম নেই? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? আমি মায়ের দুই বাহু শক্ত করে ধরে মাকে বললাম, আজেবাজে কথা না মা। আমি যা বলছি তা একটু মিথ্যা নয়। তুমি আমায় ছুঁয়ে বল আমি ভুল বলছি। একথা বলে মায়ের একটা হাত আমার মাথায় রাখলাম। মা আমার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বলল, তুই এসব কি শুরু করলি? আমি মায়ের হাত আবারও মাথায় নিয়ে এসে বললাম, আমার দিদি, বলো আমি ভুল বলছি। মা মুখ নিচু করে চোখের জল ফেলতে থাকল। আমি মায়ের আরো কাছে এসে বসলাম। দু হাতে মায়ের গাল ধরে মায়ের মুখ উঁচু করলাম। মায়ের চোখের জল আঙ্গুল দিয়ে মুছে দিয়ে মায়ের কপালে হামি খেলাম। মায়ের কপালে আমার কপাল ঠেকিয়ে বললাম, আমি আর তোমার ছোট ছেলে নেই মা। আমি তোমার দুঃখ দূর করার মতো যথেষ্ট বড় হয়েছি। আমি তোমাকে আর কখনো বাবার অভাব বুঝতে দেব না। কথা দিলাম তোমাকে। মা আমার দিকে বিস্ময়ে তাকিয়ে বলল, তুই কি বলতে চাচ্ছিস? তোর বাবা কিসের অভাব রেখেছে? আর তুই বাবার কোনো অভাব পূরণ করবি? এই অভাব, বলে আমি হামি দিতে থাকলাম। মা ঘটনা আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে আমি কি করছি, তখন আমাকে দু হাতে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেয়। তুই এটা কি করলি? তুই কি জেনে বুঝে করছিস? তুই পাগল হয়ে গেছিস। মা তার চেহারা দু হাত দিয়ে ঢেকে কাঁদতে লাগল। একটু পর মুখ তুলে আমার দিকে রক্তবর্ণ চোখ করে বলতে লাগল, দূর হ আমার চোখের সামনে থেকে। তোর মতো কুলাঙ্গার জন্ম দেওয়ার আগে আমার মরণ হলো না কেন? যদি জানতাম তুই বড় হয়ে এ কাজ করবি, তাহলে তোকে ছোটবেলাতেই মেরে ফেলতাম। মা কথা শেষ করার আগেই আমি মাকে আবার দেই, আমি তোমাকে ভালোবাসি মা, অনেক ভালোবাসি। তুমি দিনের পর দিন বাবার অভাব অনুভব করেছ।
গভীর রাতে তুমি আমাকে ধরেছ, কিন্তু মা হয়ে ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারোনি। আমি ছোট ছিলাম বলে তুমি মেটাতে পারোনি ক্ষুধা। মা আমার কথা শুনে বলে, তুই এসব কি বলছিস? আমি তোর মা। মা হয়ে তোর সাথে এমন কাজ করার কল্পনাও করতে পারি না কখনো। আমি মায়ের কানে মুখ রেখে বললাম, আমাদের মা ছেলে সম্পর্কের বাইরেও একটা পরিচয় আছে মা। আমি পুরুষ আর তুমি নারী। তুমি এতদিন নিজেকে সংযত রেখেছ, নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছ। কিন্তু কার জন্য? যে লোকটা তোমাকে মানুষ বলে গণ্য করে না তার জন্য। তুমি যদি নিজের জন্য একবার হলেও ভাবতে, তাহলে আজ তোমার জীবনে এত দুঃখ থাকতো না, কখনো এত অবহেলায় থাকতে হতো না। মা আমার বুকে মাথা লুকিয়ে বলতে থাকে, কিন্তু তুই আমার ছেলে। আমি কখনো এত বড় পাপ করতে পারবো না। আমাকে ছেড়ে দে তুই। আমি নিজেকে আটকাতে পারছি না মা। তোমার ছোঁয়া পেয়ে আমি পাগল হয়ে গেছি। তুমি অপরূপ সুন্দরী। তোমার মায়া আমাকে পাগল করে দিচ্ছে। মা বলল, তুই এমন করিস না। তোর পায়ে পড়ি। আমাকে এত বড় পাপের ভাগীদার করিস না তুই। আমি তোর বিয়ের ব্যবস্থা করে দেব। আমি হাত বুলাতে লাগলাম। সমাজ সংসার ধর্মের ভয়ে এই নিষিদ্ধ সম্পর্কে জড়ানো থেকে মন প্রাণ দিয়ে নিজেকে আটকাতে চাইছে মা। কিন্তু আমি জানি ক্ষুধার কাছে মনের বাধা এক অনুপরিমাণ বাধা দিতে পারবে না। মাকে সবসময় পূজনী দেবীর সাথে তুলনা করে এসেছি, আজ এই দেবীর সাথে এমন ঘৃণিত কাজ করতে আমার বিবেকেও বাধছে। কিন্তু ওই যে ক্ষুধার কাছে পরাজয় হয়েছে বিবেকের। মা চোখ বন্ধ করে আছে। চোখে পানির রেখা ছাপ ফেলে গেছে। মায়ের নাকের ফুল ঘন ঘন ছোট বড় হচ্ছে। আমি মায়ের চিবুক ধরে মুখ উঁচু করে ধরলাম। মা চোখ খুলল না, ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকল। মায়ের বিছানার পাশের টেবিলে সিঁদুরের কৌটা দেখতে পেলাম। এক হাতে কৌটাটা তুলে নিলাম। কৌটা থেকে সিঁদুর নিয়ে মায়ের ফাঁকা সিথিতে পরিয়ে দিতেই মা চোখ খুলে ফেলে। বাবা, তুই কি করছিস এসব? সিঁদুর পরিয়ে দিলি আমায়। আর কোনো সংকোচ নয় মা। তোমায় সিঁদুর পরিয়ে নিজের বউ করে নিলাম। সিঁদুর পরালেই কেউ বউ হয় না। সমাজের সামনে অগ্নিকে সাক্ষী করে 7 পাক ঘুরতে হয়। আজীবন সাথে থাকার প্রতিজ্ঞা করতে হয়। তুই আমাকে নিয়ে যা করতে চাচ্ছিস সেটা পাপ। তোকে বাধা দেবার ক্ষমতা আমার নেই। এ পাপ তুই করিস না বাপ আমার। আমাকে আর অসতী করিস না। আমি শাড়ির আঁচল তুলে মায়ের মাথায় ঘোমটা দিয়ে দিলাম। মার চোখ অশ্রুতে টলটল করছে। আমি মাকে বললাম, তুমি আদর্শ মা, আদর্শ বউ, কিন্তু বাবা তোমার আদর্শ স্বামী হতে পারেনি। যে সমাজ এতদিন তোমাকে উপেক্ষিত করে দেখেছে, আমি মানি সে সমাজের নিয়ম। ঘরে জ্বলতে থাকা মাটির প্রদীপটা মেঝেতে রাখলাম। মাকে বিছানা থেকে নামিয়ে হাত ধরে প্রদীপের চারপাশে 7 পাক ঘুরলাম, তারপর আমার গলা থেকে স্বর্ণের চেনটা খুলে মায়ের গলায় পরিয়ে দিলাম। প্রদীপ হাতে তুলে নিয়ে তার শিখার উপর হাত রেখে বললাম, এই অগ্নির শপথ নিয়ে বলছি, আমি আদর্শ ছেলের মতো তোমাকে সব দুঃখ কষ্ট থেকে দূরে সরিয়ে রাখব। তোমার উপর কোনো অবিচার হতে দেব না। আমি আজ থেকে তোমাকে আমার সহধর্মিনীর মর্যাদা দিলাম। এরপর মাকে বললাম, অগ্নিকে সাক্ষী করে 7 পাক ঘুরেছি, মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছি। এবার আর কোনো দ্বিধা নয় মা। শাস্ত্রমতে তুমি আজ থেকে আমার বিয়ে করাবো। মায়ের চোখ বেয়ে জল গড়ে পড়তে থাকল। নিজের বিবেকের সাথে মা এখনো সন্ধি করতে পারছে না। আবার ভালোবাসার কাঙ্গালিনী মায়ের প্রতি আমার ভালোবাসাকে ফেলেও দিতে পারছে না। তারপর আমাদের মাঝে শুরু হলো। কিছুক্ষণ পর চেয়ে দেখি মায়ের চেহারায় পরিতৃপ্তির ছাপ। আমি মাকে জিজ্ঞেস করলাম, কেমন লাগলো মা? মা আমার দিকে ক্ষণিক তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। মা মুখ ঘুরিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তারপর বলল, এ আমি কি করলাম? হায় ভগবান! আমার সর্বনাশ হয়ে গেল। নিজের পেটের ছেলের কাছে ক্ষণিকের সুখের জন্য নিজেকে বেচে দিলাম। ভগবান, আমাকে ক্ষমা করো, বলে আমার দিকে পিঠ ফিরে কাঁদতে থাকে। তারপর মা আমাকে বলল, বাবা, তুই ছাড়া আমার এই দুনিয়ায় আপন বলে কেউ নেই। এ সম্পর্কের পর তোর দিকে আমি মুখ তুলে তাকাতে পারবো না। আমি একদম একা হয়ে যাব। এমনটা করিস না বাপ আমার। অনেক দূর চলে এসেছি মা। এখান থেকে পেছালে আমাদের কোনো সম্পর্কই আর স্বাভাবিক থাকবে না। তুমি আমাকে মেনে নাও। দেখবে তোমার আর আমার মাঝে কোনো কষ্ট থাকবে না। কিন্তু এ তো পাপ মা, যা পাপ করার করে ফেলেছি। এখন সম্পর্ক পাপের হলে আমি আজীবন তোমার সাথে এ পাপ করে যাব। কিন্তু তোমাকে ছড়াতে পারবো না।
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পারভিন একটা চাকরির জন্য অনেক অফিসে ঘুরে ব্যর্থ হল। কোথাও চাকরি হয়নি পারভিনের। একদিন পারভিনের মামা পারভিনকে একটা ঠিকানা দিয়ে বলল, এই লোকের কাছে গেলে তোর চাকরি হবে, আমি বলে দিব। পারভিন মামার কথায় খুশি হয়ে বলল, আমি যাব। তারপর সেই বস পারভিনের ইন্টারভিউ রাতে নিবে বলে ফাইনাল করল। পারভিন কোনো উপায় না পেয়ে রাতেই ইন্টারভিউ দিতে গেল। তারপর ইন্টারভিউয়ের নামে বস পারভিনের সাথে এক রাতে 5 বার ভাবতেই পারছি না। গল্পটি শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, প্লিজ অন্তত এই গল্পটি শেষ পর্যন্ত দেখো। পারভিনের বাবা হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ওর কোনো ভাই বোন নেই, এমনকি সেরকম কোনো নিকটবর্তী আত্মীয় স্বজনও নেই যে ওদেরকে সাহায্য করবে। তার উপর পারভিনের মা খুব অসুস্থ। তাই হঠাৎ করে পারভিনের উপর তার সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল। সে সবে মাত্র এসএসসি পাশ করেছে। সে জানে না তার এই যোগ্যতা দিয়ে সে কোনো চাকরি পাবে কিনা। সারাদিন বিভিন্ন অফিসে অফিসে ঘুরে ফিরে ব্যর্থ হয়ে অবশেষে সে ক্লান্ত হয়ে তার বাসায় ফিরে আসে। পরদিন ওদের বাসায় পারভিনের এক দূর সম্পর্কের মামা বেড়াতে আসলেন। ওনাকে পারভিন একটু পছন্দ করে না। পারভিন যখন ছোট ছিল এই লোক অনেক দিন পরপর আসত আর পারভিনের দিকে তাকিয়ে থাকত। লজ্জায় এসব কথা কাউকে বলতে পারেনিও। আজও এই লোকটিকে দেখে পারভিন খুশি হতে পারল না। সে সালাম দিয়ে মামাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে ভিতরে চলে গেল। একটু পরেই মামা আবার তাকে ডেকে পাঠালেন। শেষে সোফায় বসল। অনেকদিন পর পারভিনকে কাছ থেকে দেখতে পেল ওর মামা জয়নাল মিয়া। শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করছো। অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখে বলল, জি মামা। মামা বলল, শোনো পারভিন, এভাবে রেফারেন্স ছাড়া তো আজকের দিনে কোনো চাকরি পাবে না তুমি। তোমাকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি, তুমি কালকে ওনার সাথে যোগাযোগ করবে। আমি বলে রাখবো তোমার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। চাকরির এরকম অভাবনীয় সুযোগের কথা চিন্তা করে পারভিন খুশি হয়ে গেল। এমনকি নিচু হয়ে মামাকে সালামও করে ফেলল। তার মামা পারভিনের দিকে তাকিয়ে রইল। পারভিন উঠে উপরে তাকাতেই উনি অনেক কষ্টে চোখ সরিয়ে নিলেন। বড় হওয়ার পর পারভিনকে অনেকদিন পরে দেখে মামার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গিয়েছিল। পারভিনের মতো এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। পরদিন সকালে পারভিন ঠিকানা অনুযায়ী পল্টনের একটা অফিসে গিয়ে রোমান নামে ওখানে ম্যানেজারের সাথে দেখা করল। পারভিনকে একনজর দেখে রোমান চমকে উঠল। এদেশে এখনো এরকম মেয়ে আছে। সে নিজেও অনেক সুন্দর, বহুদিন আমেরিকায় ছিল সে। মেয়েটি দেখতে একদম আমেরিকান মেয়ের মতো। পারভিনকে দেখে ওর তাদের কথা মনে হয়ে গেল। নিজের দেশেই যে এমন সুন্দরী মেয়ে আছে তার ধারণা ছিল না। মনে মনে জয়নাল সাহেবের পছন্দের প্রশংসা করল সে। মুখে বলল, জয়নাল সাহেব তোমাকে পাঠিয়েছেন তো মনে করো চাকরিতে এক পা দিয়ে রেখেছে। তবে তোমার নিজেকে প্রমাণ করতে হবে, বুঝেছ? পারভিন মাথা নিচু করে বলল, জি স্যার। ভালো, তোমার মতোই মেয়ে আমাদের অফিসে দরকার। তোমার মতো মেয়ে অনেকদিন যাবৎ খুঁজেছি, পাইনি, আজ পেয়েছি। আমি আশা করি তুমি অফিসের কাজ খুব সুন্দরভাবে করতে পারবে। তাহলে আজ সন্ধ্যায় আমাদের হেড অফিসে চলে এসো, ওখানে তোমার ইন্টারভিউ হবে। সন্ধ্যায় ইন্টারভিউ। পারভিন অবাক হয়ে যায়। আমাদের কোম্পানি সময়ের মূল্যতে বিশ্বাস করে, তাই অফিস টাইমে ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করা হয় না। কোনো আপত্তি আছে তোমার? না স্যারকে, আমার কোনো আপত্তি নেই, আপনি হেড অফিসে ঠিকানা দেন। এই নাও ঠিকানা, আর ঠিক সন্ধ্যা 7টার মধ্যে চলে এসো। পারভিন ঠিকানা লেখা কাগজটা হাতে নিয়ে বের হয়ে আসে। সে রোমান সাহেবের ব্যবহারে খুশি হয়েছে। অন্য যতগুলো অফিস পারভিন গিয়েছে প্রতিটা অফিসের বসকে অভদ্র বলে মনে হয়েছে, কিন্তু রোমান সাহেবকে তার ভদ্র বলে মনে হয়েছে। কিন্তু সে আসলে ভদ্র নয়, সে আরও জঘন্য। সন্ধ্যায় খুঁজে খুঁজে গুলশানের অভিজাত এলাকায় এক বিশাল বাড়ির সামনে এসে দাঁড়াল পারভিন। দারোয়ান গেট খুলে ওকে সোজা 6 তলায় চলে যেতে বলল। 6 তলায় এক বিশাল ড্রয়িং রুমে ঢুকে পারভিন রোমান সাহেবকে দেখে চিনতে পারল। ওনার সাথে অন্য একজন অপরিচিত লোক ছিল। পারভিন দুজনকেই সালাম দিল, কিন্তু দুজনের কেউই জবাব না দিয়ে বলল, এত সম্মান করতে হবে না আমাদের। রোমান সাহেব যেন হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তাকে বসতে বলল। উনি হচ্ছেন আমার পার্টনার ফরিদ।
রোমান পারভিনকে অন্য লোকটার সাথে পরিচয় করিয়ে দিল। পারভিন সোফায় গিয়ে বসতেই ফরিদ উঠে এসে ওর একেবারে পাশে বসল। ফরিদ রোমানের দিকে ফিরে বলল, রোমান, আপনি ঠিকই বলেছেন, পারভিন আসলে একজন দক্ষ মেয়ে। পারভিন কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ফরিদ আবার পারভিনের দিকে ফিরে বাজে আচরণ করার চেষ্টা করল। এসব দেখে পারভিন চট করে উঠে দাঁড়িয়ে বলল, কি করছেন আপনারা এসব? এই বুঝি আপনাদের ইন্টারভিউ? রোমান হা হা করে হেসে উঠল। ফরিদ হাসতে হাসতে বলল, আমাদের ইন্টারভিউ যদি তুমি পাশ করতে পারো তাহলে চাকরিটা তোমার নিশ্চিত হয়ে যাবে। রোমান হাসি থামিয়ে পারভিনের দিকে ফিরে বলল, দেখো পারভিন, এই যুগটাই হচ্ছে স্বার্থপরতার যুগ। তোমার চাকুরি দরকার আর সে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনোটাই তোমার নেই। কিন্তু তোমার কাছে একটা কিছু চাওয়ার আছে। যদি তুমি আমাদের চাওয়া পূরণ করতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে। এরপর থেকে তোমাকে আর কোনো দিন আমরা তোমার কাছে কিছু চাইব না। আমাদের এমন একটি ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে যেখানে আমাদের সাথে তোমার দেখা হবে না। ভেবে দেখ, মাসে 25,000 টাকা বেতন। আমি ভেবেছিলাম পারভিন মনে মনে খুশি হয়ে উঠবে, কিন্তু সে হাসল। পারভিন বলল, দেখুন, আমি কিছু দিতে পারব না। যদি আমার যোগ্যতা অনুযায়ী আপনারা আমাকে চাকরিটা দেন তাহলে আমার খুব উপকার হবে। অফিসের বস বলল, এটা কি মামার বাড়ির আবদার যে চাইলেই চাকরি হয়ে যাবে? তুমি যদি আমাদের কথায় রাজি থাকো তাহলে চাকরি তোমার হয়ে যাবে। এমন কথা শুনে পারভিন খুব কষ্ট পেল। তার ইচ্ছে হচ্ছিল লোকটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিতে। কিন্তু সে সময় তার অসুস্থ মায়ের মুখখানি ওর চোখের সামনে ভেসে উঠল। আর তাই অসহায় হয়ে চাকরির জন্য তাদের কথায় রাজি হল। এই তো ভালো মেয়ে, রাতে তোমার ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে, এখন যেতে পারো। সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় ও মাকে বলে গেল যে তার নতুন চাকরির ট্রেনিংয়ের জন্য আজ সারারাত অফিসে থাকতে হবে। ওর চাকরি পাওয়ার খবর ওর মা এতই আনন্দিত ছিল যে ওনার মনে কোনো খারাপ চিন্তা এলো না। পারভিন আজ ইচ্ছেমতো সেজেছে, ও এমনিতেই সুন্দরী, তার উপর আজ এভাবে সাজাতে ওকে আরও সুন্দর লাগছে। রোমানের বাসার দারোয়ানটা গেট খুলে দিতেই পারভিনের তার অফিসের 6 তলায় গেল। রোমান তাকে দেখে তার দিকে তাকিয়ে রইল। সে পারভিনকে সোজা 5 তলায় চলে যেতে বলল। পারভিনের মনের ভিতর কি চলছিল তা কেউ জানে না। অফিসের বস দুইটাও জানে না আজকে পারভিন এমনভাবে সেজে এসেছে। তারা পারভিনকে দেখে অবাক। পারভিন আজ মনে মনে সিদ্ধান্ত নিল যে করেই হোক চাকরিটা আমার চাই। তারপর বস দুটি এমন করব সারা জীবন আমার কথা মনে থাকবে। পারভিনকে দেখে অফিসের বস বলল, অফিসে তোমাকেই চাই। অফিসের বস বলল, তাহলে আমি আমার পার্টনারকে আসতে বলি। পারভিন বলল, স্যার, আমার একটা কথা ছিল। আপনারা আমার কাছে যা চাইছেন সেটা আমি এই মুহূর্তে দিতে পারব না। আমাকে একটু সময় দিতে হবে। বস আমার কারণ জানতে চাচ্ছে, কি কারণে এই মুহূর্তে হবে না। আমি বলেছিলাম, দেখুন, আমার মা খুব অসুস্থ। আজ আমার বাড়িতে যেতে হবে। এমনও হতে পারে মাকে আজ হাসপাতালে নিয়ে যেতে হবে। বস বলল, তুমি আজ রাতে এখানে থাকো। আমি তোমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমি বসকে বললাম, আপনার ব্যবস্থা করতে হবে না। আমি বাড়িতে মায়ের অবস্থা বুঝে তারপর মাকে হাসপাতালে নিয়ে যাব। বস বলল, ঠিক আছে, আমি তোমাকে আজকের দিনটা সুযোগ দিলাম। কাল রাতে তোমাকে আসতে হবে। যদি কাল না আসো তাহলে তোমার চাকরিটা মিস হয়ে যাবে। তখন আমি বললাম, ঠিক আছে স্যার, আমি কাল রাতে আসব। আমি বাড়িতে গিয়ে দেখলাম মা খুব অসুস্থ। আমি মাকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। ডাক্তার আমায় পরীক্ষা করে দেখল, মাকে সুস্থ করতে হলে সর্বনিম্ন 4 লাখ টাকা খরচ হবে। আর যদি সে টাকা 24 ঘন্টার ভিতরে না দিতে পারি তাহলে মায়ের চিকিৎসা হবে না আর মাও বাঁচবে না। আমি এখন এত টাকা কোথায় পাব? আমি মহাচিন্তায় পড়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছি না। আমার আপনজন বলতে কেউ নেই। আমি এখন কি করব? কোথায় যাব আর কার কাছে এত টাকা পাব? ভাবতে ভাবতে প্রায় 12 ঘন্টা চলে গেল। আমি ভাবলাম আমি অফিসের বসের কাছে যাব। কারণ তাদের তো টাকার অভাব নেই। তারা আমাকে টাকা দেবে, কিন্তু 4 লাখ টাকা তারা কি আমায় দিবে? আমি তাড়াতাড়ি করে অফিসের বসের কাছে গেলাম। অফিসের বস আমায় দেখে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কিছু বলব সেই সুযোগটা আমায় দিচ্ছে না। আমি বললাম, বস, আপনি এভাবে কি দেখছেন? বসের হুঁশ ফিরল।
আমি বসকে বললাম, আমার টাকার দরকার ২৪ ঘন্টার ভিতরে। আমি যদি কাউন্টারে টাকা জমা না দিতে পারি, তাহলে আমার মাকে বাঁচানো যাবে না। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি আপনাকে বলেছিলাম না, মা খুব অসুস্থ, আজ মাকে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি। বস আমার কথা শুনে বলল, কত টাকা লাগবে? আমি বললাম, বস, আমার মাকে বাঁচাতে ৪ লাখ টাকা লাগবে। বস আমার কথা শুনে বলল, এত টাকা আমি তোমায় কিভাবে দিব? আমি বসের পায়ে ধরে বললাম, বস, আমার মাকে শুধু বাঁচান, আমি আপনার সব কথা রাখব। ২৪ ঘন্টার ভিতরে টাকাটা জমা না দিতে পারলে আমার মাকে বাঁচানো যাবে না, আর তাই বলছি, প্লিজ আপনি একটা কিছু করুন। বস বলল, ঠিক আছে, আমি টাকা দিব এবং তোমার মায়ের সমস্ত চিকিৎসার খরচ আমি বহন করব। কিন্তু তার বিনিময়ে আমি যা চাইব তাই কিন্তু তোমাকে দিতে হবে। আমি বললাম, বস, আপনি আমাকে একবার বিশ্বাস করুন, আমি আপনার কথা রাখব, কিন্তু আমার মাকে তাড়াতাড়ি বাঁচান। ৪ লাখ টাকা কাউন্টারে জমা দিতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে। বস আমাকে নিয়ে হাসপাতালে চলে আসলো আর কাউন্টারে ৪ লাখ টাকা জমা দিল মায়ের চিকিৎসার জন্য। টাকা জমা দেওয়ার সাথে সাথে মায়ের চিকিৎসার কার্যক্রম শুরু হয়ে গেল। আমি বসকে বললাম, আপনাকে কিছু বলার ভাষা আমার জানা নেই। আপনি যা চাইবেন তাই পাবেন যদি আমার কাছে থাকে। বস আমার কথা শুনে খুশি হয়ে বলল, আগে তোমার মা সুস্থ হোক, তারপর দেখা যাবে। এভাবে ১ সপ্তাহ কেটে গেল আর আমার মা নতুন জীবন ফিরে পেল। আমার মায়ের জ্ঞান ফেরা মাত্রই মা আমাকে জিজ্ঞেস করল, তুই এত টাকা কোথায় পাইলি মা? আমি বললাম, মা, আমার অফিসের বস আমাকে টাকাটা দিলেন। আমি না হয় চাকরি করে পরিশোধ করে দিব। মা বলল, তুই চাকরি করে এত টাকা পরিশোধ করতে পারবি? এই মুহূর্তে বস আমার মাকে দেখতে এলো। মায়ের জন্য অনেক খাবার নিয়ে আসলো আর বলল, আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। যখন যা প্রয়োজন আমার কাছে বললেই হবে, আমি দিয়ে দিব। আমার মা তখন কান্না করে বসকে বলল, আমার জন্য তুমি যা করেছ তার ঋণ আমি কিভাবে শোধ করব? বস বলল, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আজ আপনাদের ছুটি, আপনি এখন বাড়িতে যেতে পারবেন। আমি ডাক্তারের কাছ থেকে আপনাদের ছুটি নিয়ে এসেছি আর আপনার ১ মাসের ওষুধ কিনে দিয়েছি। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার অবস্থা কি হবে? বসছে কিসের লোভে পড়ে এত সেবা যত্ন করছে মাকে, তা আমি ভালো করেই জানি। আমার তো খবর হয়ে যাবে। বস আমায় বলল, কি চিন্তা করছো? এখন আর কোনো ভয় নেই, তোমার মা সুস্থ হয়ে গেছে। কাল তুমি আমাদের অফিসে এসে ইন্টারভিউ দেবে। আমি বসকে বললাম, আমার আর ইন্টারভিউ লাগবে না, আর বাহানা করার কোনো দরকার নেই। আপনি যা আশা করছেন তা আপনি পেয়ে যাবেন। আর আমি চাকরিটা পেলে ধীরে ধীরে আপনার টাকাটা পরিশোধ করে দিব। আমি জানি এত বড় উপকার কেউ আমায় করবে না, কিন্তু আপনি আমায় করলেন। আমি টাকা পরিশোধ করলেও আপনার ঋণ আমি কোনো দিন দিতে পারব না। বস বলল, ঠিক আছে, আজ রাতে অফিসে চলে এসো। আমি বললাম, ঠিক আছে, আপনি অফিসে যান, আমি আসব। আমি বুঝতে পারছিলাম আমার সাথে কি ঘটবে, কিন্তু আমার এ কাজ করা ছাড়া কোনো উপায় নেই। আমি রাতে মাকে ওষুধ খাওয়ায় আমি মাকে বললাম, আজ রাতে আমি ফিরতে পারব না, কারণ অফিসে অনেক কাজ আছে। আমি রাতে বসের কাছে গেলাম। আমি বসকে বললাম, আমি আপনার সমস্ত আদেশ মেনে চলার জন্য প্রস্তুত। আপনার যা খুশি আমাকে করতে পারেন। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বস আমায় বলল, আমার মনের ভিতর যে খারাপ উদ্দেশ্য ছিল, আমি সেই উদ্দেশ্য থেকে বের হয়ে আসলাম। কারণ তোমার মাকে দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। আমি মায়ের স্নেহ ভালোবাসা পাইনি, কারণ আমার মা ছোটবেলায় মারা গেছে। আমি তোমার মাকে বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে হলো। আমি তোমার উপর যত শর্ত দিয়েছিলাম তা আমি তুলে নিলাম। আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তাহলে আমায় ক্ষমা করে দিও প্লিজ। বসের মুখের এমন কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আমি বসকে বললাম, দেখুন, আপনার জন্যই আমার মা আজ বেঁচে আছে, আর আমায় খারাপ ভাববেন না। আমি যা করছিলাম শুধু মায়ের জন্যই করছিলাম। বস তখন বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, বলুন। তখন বস বলল, আমি তোমার দায়িত্ব নিতে চাই, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে।
আমি বসকে বললাম, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি আমায় বিয়ে করলে আপনার সম্মানহানি হবে। বস তখন বলল, দেখো আমার মা নেই, তাই আমি তোমার মায়ের সেবা করে যেতে চাই। প্লিজ তুমি না করো না। আমি বসকে স্যালুট দিয়ে বললাম, আপনার মতো মানুষ যদি প্রতিটি প্রতিষ্ঠানে থাকত, তাহলে কোনো মা অসুস্থ অবস্থায় মারা যেত না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো মানুষ আমার পাশে থাকলে আমার বাকি জীবনটা সুখেই কাটবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর এরকম মজার মজার গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।